ভাবুন তো, এমন একটা জীবন সকালবেলা ঘুম ভাঙছে নিজের ইচ্ছায়, কোনো অ্যালার্ম বাজছে না, হাতে হয়তো 1 কাপ কফি, সামনে বারান্দা, আর কোনো আর্থিক চাপ নেই, মানে বিল দেওয়ার চিন্তা বা কোনো ডেডলাইন কিচ্ছু নেই। নিজের সময়ের উপর মানে পুরো কন্ট্রোল। একদম। এটা কি শুধুই স্বপ্ন? জে.এল. কলিন্স কিন্তু তার বই আর্থিক স্বাধীনতা, টাকা যেভাবে আপনার জন্য কাজ করে তে বলছেন এটা সম্ভব। হ্যাঁ, সম্ভব। তো আজকে আমরা কলিন্সের বইয়ের এই আইডিয়াগুলো নিয়েই একটু কথা বলবো, মানে বোঝার চেষ্টা করব তার ওই সহজ পথের কৌশলগুলো। আর এই স্বাধীনতার ধারণাটা দেখুন, আমাদের সবার মধ্যে কিন্তু কোথাও না কোথাও থাকে। কে না চায় নিজের জীবন, নিজের সময়টাকে নিজের মতো করে চালাতে? ঠিক। আর এর জন্য শুধু টাকা আয় করাই তো সব না, আসল হলো টাকাকে নিজের জন্য কাজে লাগানোর কৌশলটা বোঝা, মানে টাকার খেলাটা ধরতে পারা। হ্যাঁ, এই খেলাটা। আর জে.এল. কলিন্সের নিজের গল্পটাই তো দারুণ ইন্টারেস্টিং। ছোটবেলায় খবরের কাগজ বিলি করতেন। হ্যাঁ, যা পেতেন খরচ করে ফেলতেন সহজেই। তার বাবা একদিন নাকি বলেছিলেন, কিছু টাকা জমিয়ে রাখ, দেখবি একদিন এই টাকাই তোর জন্য কাজ করবে। বাহ! কথাটা তিনি তখন ঠিক বোঝেননি, কিন্তু অনেক পরে যখন দেখলেন শুধু টাকার জন্যই খেটে চলেছেন, টাকা তার জন্য কাজ করছে না, তখন ওই কথাটা মনে পড়ল। ঠিক। উনি প্রায়ই একটা গল্প বলেন না, ওই যে জেলের গল্পটা? হ্যাঁ হ্যাঁ, যে আরামে সমুদ্রের ধারে বসে মাছ ধরছিল, এক ধনী ব্যবসায়ী এসে তাকে বিশাল প্ল্যান দিতে শুরু করলো। মানে আরও মাছ ধরো, বিক্রি করো, তারপর নৌকা কেনো, ফ্যাক্টরি বানাও। হ্যাঁ, তারপর নাকি বুড়ো বয়সে আরামে ঠিক এইভাবেই বসে মাছ ধরতে পারবে। জেলে তখন হেসে কি বলেছিল? বলেছিল, আমি তো এখনই সেটা করছি। এইটাই ভবিষ্যতের সুখের আশায় বর্তমানকে হারিয়ে ফেলার একটা দারুণ উদাহরণ এটা। আর কলিন্স যে মূল সমস্যাটা ধরেন সেটা হলো লাইফস্টাইল ইনফ্লেশন, জীবনযাত্রার মুদ্রাস্ফীতি। ঠিক। যেই আয় বাড়ল অমনি পাল্লা দিয়ে খরচও বাড়িয়ে ফেলা। ফোনটা আপগ্রেড করা দরকার, বাইরে খাওয়াটা একটু বাড়ল, গাড়িটা আরেকটু বড় হলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, হয়তো নতুন মাইনে পাওয়ার আগেই খরচের প্ল্যান রেডি। এইসবের ভিড়ে সঞ্চয়টা আর হয়ে ওঠে না। তাই আর্থিক স্বাধীনতার পথে প্রথম আর সবচেয়ে জরুরি ধাপ হলো নিজের খরচের ওপর একটা লাগাম টানা। একদম। খরচ কন্ট্রোলের পর আসে বিনিয়োগ। এখানে অনেকে একটু দ্বিধায় পড়ে যান। শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড, শব্দগুলো শুনলেই কেমন যেন একটা ভয় বা জটিল কিছু মনে হয়। হ্যাঁ, কিন্তু কলিন্সের সমাধানটা কিন্তু আশ্চর্য রকম সহজ। কম খরচের ইন্ডেক্স ফান্ড। ঠিক। বিষয়টা বোঝাতে তিনি যে ফলের বাজারের উদাহরণটা দেন, ওটা কিন্তু দারুণ। হ্যাঁ, বলুন তো একটু। ধরুন আপনি বাজারে গেলেন, সব রকম ফল থেকে অল্প অল্প করে কিনলেন। হয়তো আপেলটা একটু টক বেরোলো বা একটা কলা একটু বেশি পেকে গেছে। কিন্তু যেইটু আপনার ঝুড়িতে অনেক রকমের ফল আছে, মোটের ওপর কিন্তু আপনার খুব একটা ক্ষতি হলো না। আচ্ছা। ইন্ডেক্স ফান্ডও অনেকটা তাই। বাজারের প্রধান শেয়ারগুলোতে অল্প অল্প করে বিনিয়োগ করা। একটা কোম্পানির শেয়ার পড়লেও অন্যগুলো হয়তো ভালো করছে, তাতে ভারসাম্য থাকে। কিন্তু ওই যে ভয়টা, শেয়ার বাজার যদি পড়ে যায় তখন কি হবে, এই প্রশ্নটা তো আসেই। অবশ্যই আসে। আর এখানেই কলিন্সের দ্বিতীয় মূলমন্ত্র, ধৈর্য। ইতিহাস যদি দেখেন, বাজার উঠবে আবার পড়বে, এটাই এর স্বভাব। ঠিক। যারা ভয় পেয়ে দাম যখন কম তখন বিক্রি করে দেয়, তারাই আসলে লোকসানটা করে। দীর্ঘমেয়াদে দেখলে বাজার কিন্তু উপরের দিকেই গেছে। অপেক্ষা করতে হবে। অপেক্ষা করতে হবে। আর এই পুরো প্রক্রিয়ার পেছনে যে আসল শক্তিটা কাজ করে সেটা হলো চক্রবৃদ্ধি সুদ, কম্পাউন্ড ইন্টারেস্ট। হ্যাঁ, এটাকে তো অনেকে বলেন দুনিয়ার অষ্টম আশ্চর্য। বলতেই পারেন। সহজ কথায়, আপনার জমানো টাকা যে সুদ আয় করছে, সেই সুদের উপর আবার সুদ জমা হওয়া। টাকার উপর টাকা। একদম। শুরুতে হয়তো খুব বেশি মনে হবে না, কিন্তু সময়ের সাথে সাথে এটা অনেকটা স্নোবলের মতো বাড়তে থাকে। ছোট থেকে শুরু হয়ে গড়াতে গড়াতে বিশাল হয়ে যায়। তাহলে যদি একটু গুছিয়ে বলি, কলিন্সের সরল পথটা হলো খরচ কমাও, প্রথম ধাপ। যা বাঁচবে তা কম খরচের ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ করো, দ্বিতীয় ধাপ। আর তারপর ধৈর্য ধরে বসে থাকো, তৃতীয় এবং খুব গুরুত্বপূর্ণ ধাপ। একটা উদাহরণ দিলে মনে হয় ভালো হয়। ধরুন কেউ যদি মাসে 10,000 টাকা করে এমন ফান্ডে রাখেন যেখানে গড়ে 10% রিটার্ন আশা করা যায়, 20 বছর পর সেটা কত হতে পারে?
প্রায় ৭৬ লক্ষ টাকা। হ্যাঁ, অঙ্কের হিসাবে মোটামুটি তাই দাঁড়ায়। আর যদি মাসে ২০,০০০ করে কেউ রাখতে পারেন, তাহলে তো একই সময়ে প্রায় ১.৫ কোটি টাকা। হ্যাঁ, অবশ্যই এগুলো গড় রিটার্নের হিসাব। বাজারের ওঠানামা থাকবে, মুদ্রাস্ফীতির প্রভাবও ধরতে হবে, কিন্তু মূল আইডিয়াটা হলো দীর্ঘ সময় ধরে নিয়মিত বিনিয়োগ চালিয়ে যাওয়া। মানে টাকার অঙ্কটা হয়তো কম বা বেশি হতে পারে, কিন্তু শুরু করাটা আসল। অল্প দিয়ে শুরু করা আর সময় দেওয়া, এটাই আসল। সময়টাই এখানে সবচেয়ে বড় ফ্যাক্টর, বুঝলেন তো? তাহলে তো কলিন্স ঠিকই বলেছেন, পথটা কঠিন না, আশ্চর্য রকম সহজ। আর সহজ বলেই হয়তো অনেকে বিশ্বাস করতে চান না বা শুরু করতে দেরি করেন। ঠিক তাই। কিন্তু শুরু করাটা জরুরি, যত তাড়াতাড়ি সম্ভব। তাহলে হয়তো একদিন সত্যিই সেই বারান্দায় কফি হাতে চাপমুক্ত জীবনটা পাওয়া যাবে। একদম। আলোচনা তো প্রায় শেষের দিকে, তবে যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই ভাবার জন্য। বলুন। এই যে আমরা অঙ্কগুলো দেখলাম, ৭৬ লক্ষ, ১.৫ কোটি, এগুলো তো সংখ্যা। কিন্তু এই সংখ্যার বাইরে গিয়ে সত্যিকারের আর্থিক স্বাধীনতা জীবনে আসলে কি পরিবর্তন আনতে পারে? মানে যখন টাকা উপার্জনটাই জীবনের মূল ফোকাস থাকে না, তখন একজন মানুষ কি ধরনের নতুন পছন্দ করার সুযোগ পায়, কোন নতুন পথে হাঁটার স্বাধীনতা পায়? এটা সত্যি ভাবনার বিষয়। টাকা যখন সমস্যা নয়, তখন জীবনের মানেটা কেমন দাঁড়ায়? ঠিক, এটা নিয়েই না হয় ভাবা যাক। আজকের বইয়ের গল্প এখানেই শেষ। সামনে আসছে এমন সব বইয়ের রিভিউ আর গল্প যা আপনার চিন্তা বদলে দিতে পারে। তাই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, আর আপনার মতামত লিখে জানান কমেন্টে, কারণ আপনার একটা কমেন্টে আমাদের পরের গল্পের অনুপ্রেরণা হতে পারে। আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার এই একটি শেয়ার হয়ে উঠবে তাদের জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু। দেখা হবে আবারও পরের ভিডিওতে নতুন গল্প, নতুন শিক্ষা আর নতুন অনুপ্রেরণা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।